আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুব রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। জুলাই গণহত্যায় হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু। এদেশের মানুষ পিআর পদ্ধতি গ্রহণ করবে না বলে মন্তব্য মির্জা ফখরুল। নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সার্জিসের। আফগানিস্তানের ১৯ সীমান্ত পোস্ট দখল করেছে পাকিস্তান। ঝুঁকি জেনেও ট্রাম্পের ওপর আস্থা রাখছে হামাস। মেক্সিকোকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। রোববার বেলা 11:15টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী H.M. তামিম বলেন, প্রথমে যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন, এরপর নিজেদের যুক্তি তুলে ধরবেন স্টেট ডিফেন্স আইনজীবী, শেষ পর্যায়ে যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ। এই ধাপ শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হবে। এর আগে এ মামলায় তদন্ত কর্মকর্তা সহ ৫৪ জন সাক্ষ্য দেন। জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বলেছেন, গত ১৫ বছরে গুম, খুন, হত্যা, নির্যাতন এবং বিরোধী পক্ষকে দমন করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা সরকার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতি এদেশের মানুষ গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এদেশের মানুষ গ্রহণ করে না। রোববার দুপুর ১২টার দিকে ঢাকায় একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে। বিএনপি নাকি সংস্কার চায় না, বিএনপি সংস্কারের পক্ষে। এ সময় কাউকে অপপ্রচারে কান না দিতে আহ্বান জানান মির্জা ফখরুল। পিআর পদ্ধতি এদেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলেছি, এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এদেশের মানুষ গ্রহণ করবে না। একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা খুব দ্রুত অর্থাৎ যে কমিটমেন্ট আছে এই সরকারের, ইউনূস সাহেবের ২৬ সালে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে, আমরা সেটাই দেখতে চাই। বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এই সময় নেসকোর কর্মকর্তাদের রাজনৈতিকভাবে দেউলিয়া উল্লেখ করে তাদের কত বড় কলিজা হয়েছে তা জানতে চান। এমনকি তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখার হুমকিও দেন তিনি। সার্জিস জানান, এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। এটা ১-২ দিন হলে সমস্যা ছিল না, কিন্তু ৩ দিনের ৩ দিনই এমনটা ঘটেছে। চাঁদাবাজি সহ সব অপকর্মের বিরুদ্ধে সার্জিস আলমের নেতৃত্বে পঞ্চগড় শহর থেকে বাংলাবান্ধা পর্যন্ত শনিবার এক লং মার্চ শেষে রাত ৯:৩০টার দিকে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটে। সার্জিস জানান, এরপর থেকে কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে যদি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে, ওই প্রতিষ্ঠান এই পঞ্চগড়ে থাকবে না। এটা তার নিজের কমিটমেন্ট। পঞ্চগড় কোনো দেউলিয়াপনা দেখানোর মতো জায়গা নয়। হুঁশিয়ারি দিয়ে সার্জিস জানান, খুনি হাসিনার মতো স্বৈরাচারকে গণায় ধরা হয়নি। জেলার বিভাগের নেসকোর দায়িত্বশীলদের গোনায় ধরার সময় নেই। এনসিপির এই নেতা জানান, যখনই চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলা হয়, তখনই কারো গায়ে জ্বালা ধরে যায়, তখনই এভাবে বিভিন্নভাবে বাধা দেয়া হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষের পর আফগান বাহিনীর ১৯টি সীমান্ত পোস্ট দখল করেছে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার রাতভর চলা এই সংঘর্ষের পর পাকিস্তানি বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায় ডুরান মেলা, তুর্কমানজাই, শহীদান, কুনার ও চাগাই অঞ্চলের পোস্টগুলো। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানায়, দীর্ঘ সময় ধরে গোলাগুলি ও ভারী অস্ত্রের ব্যবহারের পর আফগান সেনারা এসব পোস্ট ত্যাগ করতে বাধ্য হয়। সংঘাতে আফগান বাহিনীর কয়েক ডজন সদস্য নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। নিহতদের মরদেহ ফেলে রেখেই আফগান সেনারা পিছু হটেছেন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এর আগে বৃহস্পতিবার রাতে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুলে
বিমান হামলা চালায়। পাকিস্তানের দাবি, নিষিদ্ধ গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তানের নেতাদের আশ্রয় দেওয়ার জবাবেই এই অভিযান। এতে টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ এবং তার ঘনিষ্ঠ সহযোগী কারি সাইফুল্লাহ মেসুদ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহকে টিটিপির সম্ভাব্য পরবর্তী নেতা হিসেবে দেখা হচ্ছিল। আফগান তালেবান সরকার এই হামলায় হতাহতের বিষয়ে কোনো মন্তব্য না করলেও শুক্রবার কাবুল সরকার এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। ওই ঘটনার পর শনিবার রাতে আফগান সন্ত্রাসীরা পাল্টা হামলা চালায় পাকিস্তানের আঙ্গুরাড্ডা, বাজাউর, কুরুম, দির, চিত্রাল ও বারামচা এলাকায়। পাকিস্তান সেনাবাহিনী জানায় তারা আগেই সম্ভাব্য হামলার আশঙ্কায় প্রস্তুত ছিল। আফগান বাহিনীর আক্রমণের পরপরই পাকিস্তান পাল্টা জবাব দেয়। সংঘাতে ড্রোন, ট্যাঙ্ক ও বিভিন্ন ধরনের হালকা ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানায় ইসলামাবাদ। কিছুদিন আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী, বিশৃঙ্খলাকারী এবং গাজা নিয়ে অযৌক্তিক দৃষ্টিভঙ্গির মানুষ বলে অভিহিত করত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে পরিস্থিতি এখন পাল্টে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে একটি ফোন কল হামাসকে বোঝাতে সক্ষম হয়েছে যে যদি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হয় তাহলে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে শান্তি চুক্তিতে রাজি করাতে পারবেন। কাতারে বোমা হামলার ঘটনা ট্রাম্প সেভাবে সামাল দিচ্ছে, তাতে তার প্রতি হামাসের আস্থা বেড়ে যায়। হামাস বিশ্বাস করতে শুরু করে যে ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম এবং গাজা যুদ্ধ বন্ধ করতে তিনি গুরুত্ব সহকারে কাজ করছেন। বুধবার ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে স্বাক্ষর হয়। হামাস এমন একজন ব্যক্তির কথার ওপর আস্থা রাখছে যিনি এই বছরই গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা এবং পুরো উপত্যকাকে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত অবকাশ যাপন কেন্দ্র হিসেবে পুনর্নির্মাণে প্রস্তাব করেছিলেন। হামাসের দুই ফিলিস্তিনি কর্মকর্তা স্বীকার করেছেন যে মার্কিন প্রেসিডেন্টের ওপর নির্ভর করা একটি ঝুঁকিপূর্ণ জুয়া। তবে হামাসের আশা, ট্রাম্প চুক্তিতে এতটাই জড়িয়ে গেছেন যে তিনি এটিকে ব্যর্থ হতে দেবেন না। হামাসের একজন কর্মকর্তা জানান, হামাস নেতারা ভালোভাবেই জানেন যে তারা যে ঝুঁকি নিয়েছেন তা উল্টো ফল বয়ে আনতে পারে। গাজার একজন ফিলিস্তিনি কর্মকর্তা আলোচনা এবং মধ্যস্থতা প্রচেষ্টা সম্পর্কে ব্রিফিংয়ে বলেন, কাতারের বিরুদ্ধে আর কোনো ইসরায়েলি আক্রমণ হবে না বলে ট্রাম্পের প্রকাশ্য প্রতিশ্রুতি হামাসের কাছে তাকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। এবার খেলার খবর। কোয়ার্টার ফাইনালের লড়াই বলতে যা বোঝায় তার সবটা ম্যাচ জুড়ে উপহার দিয়েছে আর্জেন্টিনা মেক্সিকো। তাতে শেষ হাসিটা হেসেছে আর্জেন্টিনা। ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপের শেষ চারে ওঠার লড়াইয়ে মেক্সিকোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। 2007 সালের পর এবারই প্রথম যুব বিশ্বকাপের শেষ চারে উঠল 4 বারের চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের সর্বশেষ 7 আসরের মধ্যে আর্জেন্টিনার সেরা সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল। এবার ফাইনালে ওঠার হাতছানি তাদের সামনে। চিলির সান্তিয়াগোর জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে আর্জেন্টিনা 2 অর্থে 2টি গোল করেছে। প্রথমার্ধের 9 মিনিটে মেক্সিকান গোলকিপারের ভুলে বল পেয়ে দলকে এগিয়ে দেন মাহের কারিজো। আসরে এটি তার 3য় গোল। আর্জেন্টিনা দ্বিতীয় গোলটি পায় 56তম মিনিটে। বদলি নামা মাতেও সিলভেত্তি গতিময় শটে স্কোরলাইন 2-0 করেন। ইন্টার মায়ামিতে খেলা এই উইঙ্গারের টুর্নামেন্টে দ্বিতীয় গোল এটি। এই 2 গোলের ব্যবধান ধরে রেখেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। তবে ফাইনালে ওঠার লড়াইটা সহজ হবে না যুবাদের জন্য। সেখানে বুধবারের লড়াইয়ে আর্জেন্টিনা প্রতিপক্ষ কলম্বিয়া। গতকালের অন্য কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া 3-2 গোলে হারায় স্পেনকে। প্রিয় দর্শক, আমাদের মিডিয়া নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।